সেটা আমাকে শোনাচ্ছিস কেন? যা করার কর, তবে মনে রাখিস দুষ্টামির ছলে ও যদি তোর নজরটা আমার বউয়ের দিকে যায়, তবে ছানা ফুটানোর মেশিন আর ওই চোখ দুটোই হারাবি। মাইন্ড ইট। ফারিস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সৌহার্দ্য বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে একটু থামল, ফিরে না তাকিয়েই বলল, আর শোন, এই কথার জন্য তুই কখনোই আমার বোনকে পাবি না। বলেই লম্বা লম্বা পায়ে করিডোর দিয়ে মিলিয়ে গেল সে। সৌহার্দ্য চলে যাওয়ার পর ফারিস একাই কেবিনে দাঁড়িয়ে বিরক্তি ছাড়ল। শালা, নিজে বউকে মানবে না, আবার অন্যকে তাকাতেও দেবে না, উল্টো আমাকেই হুমকি দিচ্ছে। ফুপিকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে, মাই ডিয়ার ব্রাদার। দীর্ঘশ্বাস ফেলে ফারিসও বেরিয়ে এলো। বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কতটা গড়িয়েছে হৃদি খেয়ালই করেনি। তারা গিয়েছিল কলেজের পাশে একটা পার্কে। সেখান থেকে বের হয়ে সুমি আর পৃথাকে বিদায় নিয়ে একা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মুহূর্তের মধ্যে একটি কালো গাড়ির সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো। চাকা ঘষতে যাওয়ার বিকট শব্দে হৃদি চমকে উঠল। কাঁচ নামতেই যখন সৌহার্দ্যের গম্ভীর মুখটা চোখে পড়ল, হৃদির মনের ভেতরটা বিরক্তির জ্বালায় ভরে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য দ্রুত গাড়ি থেকে নেমে হৃদির কবজি শক্ত করে চেপে ধরল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, গাড়িতে ওঠো। হৃদি ঘৃণা আর রাগে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সৌহার্দ্যের হাতের বাঁধন আলগা হলো না, বরং তার রক্তাভ চোখ দুটো যেন হৃদিকে যেন পুড়িয়ে মারবে সেই দাঁতে তার চেপে সে ফিসফিস করে বলল, মাথা গরম করবে না আমার দেড় ব্যাটারি। চুপচাপ গাড়িতে ওঠো। পরিস্থিতি বুঝে হৃদি হঠাৎ করেই যা করলো তার সৌহার্দ্যের কল্পনাতীত। থমথম খেয়ে গেল বেচারা। হৃদি হঠাৎ জোরে চিৎকার করে কেঁদে উঠল। আমাকে ছাড়ুন, আপনি কে? আমি আপনাকে চিনি না, কোথায় নিয়ে যাচ্ছেন? তার এই আকস্মিক আর্তনাদের সৌহার্দ্য এক মুহূর্তের জন্যে পাথরের মতো জমে গেল। বুঝে উঠতে পারল না এই মেয়ে এমন করছে কেন। সৌহার্দ্যের স্তব্ধতার সুযোগ নিয়ে হৃদি আবার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আমাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান। রাস্তার লোকজন মুহূর্তের মধ্যে চারপাশ ঘিরে ফেলল। একজন মধ্যবয়সী ভদ্রলোক তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, কি হয়েছে মা? এই ছেলে, তুমি কি রাস্তাঘাটে একটা মেয়ের সাথে এমন টানাটানি করছো কেন? সৌহার্দ্য রাগে অপমানে কাঠ হয়ে গেল। সে বজ্র কণ্ঠে গর্জে উঠে বলল, জাস্ট শ্যাট আপ, শি ইজ মাই ওয়াইফ। হৃদি যেন আরো মরিয়া হয়ে উঠল। দুই পাশে মাথা নেড়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, একদম বিশ্বাস করবেন না ওকে। আমি ওকে চিনি না। ও আমাকে পথ আটকে কুরুচিপূর্ণ কুপ্রস্তাব দিচ্ছিল। আমি রাজি না হয় জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। হৃদির অভিনয় এতই নিখুঁত ছিল যে উপস্থিত জনতা সৌহার্দ্যের দিকে তেড়ে এলো। সৌহার্দ্য যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে এই মেয়ে কি সুন্দর অবলীলায় মিথ্যা বলছে। সে হৃদির ঠিক কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজ বাড়ি নিয়ে কুপ্রস্তাব কাকে বলে, কত প্রকার, তা যদি তোমাকে না বুঝিয়েছি তবে আমি ডাক্তার সৌহার্দ্য চৌধুরী নই। হৃদিও এক মুহূর্ত দেরি না করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দিল। আগে তো নিয়ে যান বেয়াদ্দব লোক। হৃদি আবার তার সেই মাসুম অসহায় মুখখানা বানিয়ে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমাকে ওনার হাত থেকে বাঁচান, দয়া করে আমার ইজ্জতটা বাঁচান চাচা। হৃদির ওই নিষ্পাপ অথচ করুণ চাহনি দেখে ভদ্রলোকটি প্রচন্ড রাগে সৌহার্দ্যের দিকে তেড়ে এলেন। তোর হাত ছাড়ো বলছি। ভদ্রতার মুখোশ পরে এসব নষ্টামি? বড় লোকের ছেলে বলে যা খুশি করতে পারবে? জনতার ভিড় বাড়ছে দেখে সৌহার্দ্যের চোয়াল আরো শক্ত হয়ে উঠল। রাগে বিরক্তিতে তার সারা শরীর কাঁপছে। তবু সে নিজেকে সংযত রাখার প্রাণপণ চেষ্টা করলো। হৃদির হাতটা ছেড়ে দিয়ে সে নিজের গাড়ির দিকে এগোতে চেয়েছিল, কিন্তু উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। ভিড় ঠেলে পুলিশের গাড়ি কাছে আসতেই লোকজন কিছুটা পিছু হটল। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে সৌহার্দ্যকে দেখেই সালাম দিয়ে সবিনয়ে সাথে বলল, সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। সৌহার্দ্যের ঠান্ডা চোখে তখন আগ্নেয়গিরির জ্বালামুখ। সে হৃদির দিকে এক মুহূর্তের জন্যে তাকালো। তার দৃষ্টিতে ছিল এক গভীর হুমকি,
তারপর নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত অথচ গম্ভীর স্বরে পুলিশ অফিসারকে বলল। সাথে কি কোনো মহিলা পুলিশ আছে? সৌহার্দের এই প্রশ্ন শুনে হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার ভেতরে হঠাৎ করেই একদলা ভয় দানা বাঁধল। এই লোকটা আসলে কি চাইছে? হৃদি যখন নিজের ভাবনার ভয়ের দোলাচলে অস্থির, ঠিক তখনই একজন মহিলা পুলিশ এগিয়ে এলো। সৌহার্দ্য তার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, ওটাকে সাবধানে পৌঁছে দিন, কোনো সমস্যা যেন না হয়, কথাটা মাথায় রাখবেন। নির্দেশ দিয়ে সৌহার্দ্য আর কোনো কথা না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খোলার সময় তার পিঠের দিকে তাকিয়ে হৃদি বিড়বিড় করে ডাকে ফুঁসতে লাগলো। তুই আমাকে কি ভেবেছিস? অসভ্য ডাক্তার, ঘরে বউ মানবি না, আবার বাইরে এসে নাটক মারাবি? হৃদির গালি আর রাগের মাঝেই সেই মহিলা পুলিশ অফিসার খুব বিনয়ের সাথে তাকে সম্বোধন করলেন। চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিচ্ছি। সন্ধ্যাটা অনেক আগেই গড়িয়েছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। এই নির্জন রাস্তায় একা গাড়ির জন্য অপেক্ষা করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা হৃদি ভালো করেই জানে। তাই আর কোনো কথা বাড়ালো না সে। পুলিশের গাড়ির দিকে পা বাড়িয়ে নিজের হার নামানে জেদটাকে আপাতত চাপা দিল হৃদি। হৃদি চলে যাওয়ার পর আড়াল থেকে ফারিস হাসতে হাসতে বেরিয়ে এলো। এতক্ষণ সে আড়ালে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা উপভোগ করছিল। পুলিশ অনেক আগেই এসেছিল, কিন্তু ফারিস ইচ্ছে করেই তাদের পাঠায়নি। গম্ভীর দাপুটে ডাক্তার সৌহার্দ্য চৌধুরীকে তার নিজেরই স্ত্রীর হাতে এমন নাজেহাল হতে দেখে সে যে অসীম আনন্দ পাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। পরিস্থিতি যখন চরম উত্তেজনার দিকে মোড় নিল, তখনই সে পুলিশ পাঠাতে বাধ্য হলো। ফারিস ধীরে ধীরে সৌহার্দ্যের কাছে গিয়ে ঠোঁট টিপে হাসলো। তার চোখের কোণে দুষ্টুমির ঝিলিক। সে ব্যঙ্গ করে বলল, আমার তো ভেতর বাহির শীতল হয়ে গেল ভাই তোর এই দশা দেখে। ভাবা যায় ডাক্তার সৌহার্দ্য চৌধুরী, যার ভয়ে পুরো মেডিকেল টিম তটস্থ থাকে, তাকেই আজ তার পুচকে বউটা বার্তা দিচ্ছে না। সৌহার্দ্যের দিকে আর চোখে তাকিয়ে বলল, ভালোবাসিস? ফারিসের প্রশ্নে সৌহার্দ্যের চেহারা মুহূর্তে বিরক্তিতে ভরে উঠল। নাক মুখ কুঁচকে চোখে মুখে বিরক্তির এক চরম বহিঃপ্রকাশ ঘটিয়ে সে শীতল ও শান্ত স্বরে বলল, নো, আই ডোন্ট লাভ হার। ফারিস এক মুহূর্ত সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, ও আই সি। তাহলে একটা কাজ কর ভাই, দেরি করছিস কেন? তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দে ভাই, আমি ওকে বিয়ে করে নিব। তুই একদম চিন্তা করিস না, হৃদির দায়িত্ব আমি খুব ভালো কথাটা শেষ করতে পারল না ফারিস। তার আগেই সৌহার্দ্যের রক্তলাল চোখজোড়া তার দিকে এমনভাবে তাকালো যে মুহূর্তের জন্য বাতাসের তাপমাত্রা যেন বেড়ে গেল। কিন্তু ফারিস মোটেও দমল না। সে জানতো এখানে আর এক মুহূর্ত থাকা মানেই বিপদ। সে দ্রুত গাড়ির দিকে যেতে যেতে পেছন ফিরে চিৎকার করে বলল, বাচ্চাদের নাম কিন্তু তোকে ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু আমি একদম মানব না। আমি কিন্তু একদম সিরিয়াস সৌহার্দ্য, ঘরের জিনিস ঘর রাখা সুন্নত। বলেই সে দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দিল। সৌহার্দ্য রাগে ক্ষোভে তখন ফুঁসছে। সে চিৎকার করে বলল, দাঁড়া তুই ফারিস, আজ তো হৃৎপিণ্ডটা বের করে টুকরো টুকরো না করলে আমার নামও সৌহার্দ্য চৌধুরী না। ইডিয়েট, বের হ তুই। বলেই রাগের চোটে নিজের পা দিয়ে গাড়ির দরজায় সে এক বিকট জোরে ধাক্কা দিয়ে শূন্য রাস্তায় দাঁড়িয়ে সৌহার্দ্য ফোঁসফোঁস করতে লাগলো। তার মনের ভেতরটা এখন কোনো ল্যাবরেটরির চেয়েও বেশি উত্তপ্ত। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, উফ, ছেঁড়া জিন্দেগি বালের 1.5 ব্যাটারি, হাতের কাছে পাই শুধু একবার। পুলিশের গাড়ির জানালার কাজ ঘেঁষে বসা হৃদির বুকের ভেতরটা তখনও এক অমানবিক আতঙ্কে তোলপাড় করছে। হারহিম করা সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই তার মনে পড়ে গেল কি ভয়াবহ এক খেলাটা খেলেছে সে আজ। অসভ্য ডাক্তারটার সাথে সেই মুহূর্তের চরম আচরণের কথা মনে পড়তেই হৃদির হাত পা ঠান্ডা হয়ে গেল। কণ্ঠস্বরটা কান্নায় ভিজে ভারী হয়ে আছে। জানালা দিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, আপনি আমায় কেন কাঁদিয়েছেন অসভ্য ডাক্তার? আমি আর কোনোদিন আপনার জীবনে ফিরে যাব না, কোনো দিন না।
বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে পা রাখতেই হৃদির কদম আটকে গেল। সোফায় বসে থাকা মধ্যবয়স্ক এক ভদ্রলোককে দেখে তার ভ্রু কুঁচকে উঠল। আবছা অন্ধকারে মুখটা ঠিক ঠাউর করতে না পারলেও পরিচিত কোনো সুর যেন অবচেতন মনে বেজে উঠল। হৃদি দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে যেতেই ভদ্রলোকটি পরম স্নেহে হাত বাড়িয়ে তাকে কাছে ডেকে বলল, আসো মামুনি, চিনতে পারছো আমাকে? বলো তো আমি কে? হৃদির হৃদস্পন্দন তখন বুকের খাঁচায় যেন আছড়ে পড়ছে। সে ভদ্রলোকের পাশে গিয়ে অত্যন্ত জড়তা নিয়ে বসল, কণ্ঠস্বর মৃদু আর কাঁপা কাঁপা। বাবাই না? হৃদির কথায় আকিব শিকদারের ঠোঁটে এক পশলা প্রশান্তির হাসি ফুটল। তিনি স্নেহের সাথে হৃদির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো আমার মামুনি, একদম ঠিক ধরেছে। কেমন আছো তুমি? হৃদি তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করলো, যদিও সে হাসিতে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। জি বাবাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আকিব শিকদার দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল। তোমাদের দোয়ায় ভালো আছি। আরিফা খানের স্বামী আকিব শিকদারের পর সোজা হয়ে বসলেন। তার দৃষ্টি এবার সাহাবীরের দিকে। গম্ভীর গলায় তিনি প্রশ্ন করে বলল, বীর, তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা কি করেছো? সাহাবীর আর চোখে একবার হৃদির মলিন মুখের দিকে তাকালো। তার স্বরে গভীর এক বিষাদ দৃঢ়তা নিয়ে বলল, হৃদির উপর নির্ভর করবে। আমার বোন যা চাইবে সেটাই হবে। ওর ইচ্ছুর বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। ছেলের এই নমনীয়তায় আকিব শিকদারের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। তিনি কিছুটা ঝাঁঝালো স্বরে বললেন, ও তো ছোট মানুষ, ও কি ভালো মন্দ বোঝে? ওর ভালোর জন্য সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তুমি যত দ্রুত সম্ভব ডিভোর্স ফাইনাল করার ব্যবস্থা করো। ওই অসভ্য ছেলের সাথে আমাদের মেয়েকে আমি কিছুতেই রাখবো না। কথাটা শেষ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বলল, দিদি মামনি, তুমি কি আদৌ ওর সাথে থাকতে চাও? হৃদির মনে হলো বুকের ভেতরটা কেউ বুঝি তপ্ত শুলে গেঁথে দিয়েছে। কি বলবে সে? কোন দিকে যাবে? একুলকুল দুকুলি যে আজ তার জন্যে বিষাক্ত। হৃদিকে পাথর হয়ে বসে থাকতে দেখে সাহাবীর দ্রুত বোনের সাথে গিয়ে বসলো। বোনের কাঁধে আলতো হাত রেখে সে সান্ত্বনার সুরে বলল, তোকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। সময় নে, যা মনে আসে ভেবে দেখ। তুই বুঝে সিদ্ধান্ত নে। ভাইয়া তোর পাশে আছে। সাহাবীরের কথায় বাধা দিয়ে আকিব শিকদার প্রায় ধমকের সুরে বলে উঠলেন, আহ, ওকে বলতে দাও, তুমি চুপ করো। বলেই তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে ফিরলেন, যেন তার উত্তরের অপেক্ষায় পুরো ঘরটা থমথম করছে। বলো মামনি, তুমি কি চাও? হৃদির বুকের ভেতরটা তখন উত্তাল সমুদ্রের মতো তোলপাড় করছে। প্রতিটি শব্দ যেন এক একটি ভারী পাথর হয়ে তার কণ্ঠনালীতে আটকে যাচ্ছে। সে জানে না কি বলা উচিত, কিংবা কোন সত্যটা বললে এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। সে শুধু জানতো তার ভেতরে সব আবেগ মরে গেছে। নিস্তেজ স্বরে কোনো রকমে আমতা আমতা করে সে বলল, আপনারা যা ভালো বোঝেন করেন। কথাটা শেষ করেই সে আর দাঁড়ালো না। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিন্তু সেদিকে কারো নজর যাওয়ার আগেই হৃদি দ্রুত পা বাড়ালো নিজের রুমের দিকে। হৃদি সেখান থেকে বেরিয়ে যেতেই আকিব শিকদারের চেহারায় কঠোরতা ফুটে উঠল। তিনি সাহাবীরের দিকে তাকিয়ে হুকুমের সুরে বললেন, তুমি কালকেই ডিভোর্সের ফাইনালটা তৈরি করে ফেলো। আর দেরি নয়, যত দ্রুত সম্ভব এই ঝামেলা মিটিয়ে ফেলতে চাই আমি। এমন অসভ্য ছেলের সাথে আমাদের মেয়ের সম্পর্ক কোনো। বাবার দিকে তাকিয়ে সাহাবীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর মাথা নাড়িয়ে সাই জানিয়ে চলে গেল। সবার সামনে পাথর চাপা কষ্টে নিজেকে শক্ত করে রাখা হৃদি নিজের শোবার ঘরে ঢোকার সাথে সাথেই যেন ভেঙে পড়ল। বাঁধ ভাঙা কান্নায় তার পুরো শরীর থরথর করে কাঁপছে। হু হু করে কাঁদতে কাঁদতে সে বিছানায় এলিয়ে পড়ল। সৌহার্দ্যের সাথে কাটানো মুহূর্তগুলো, তার সাথে ঝগড়া, মান অভিমান আর তিক্ততার স্মৃতিগুলো যেন এক একটা ধারালো ছুরির মতো হৃদয়ে বিঁধছে। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কেমন যেন হাঁসফাঁস করছে। দম আটকে আসছে তার। ডিভোর্সের মতো একটি রূঢ় শব্দ একজন মেয়ের জীবনে কতটা ভারী, কতটা বিষাক্ত, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে হৃদি। কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করলো সে। নিজেকে কিঞ্চিত সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল।
সুমিকে কল দিতেই 2 রিংয়ের মাথায় ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো। সুমিকে শোনা মাত্রই হৃদির চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। কোনো কথা বলতে পারল না সে, শুধু কান্নার দমকে বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। ওপাশ থেকে সুমি অস্থির হয়ে উঠল। রিদি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন বোন? প্লিজ চুপ কর, আমাকে খুলে বল। এক হাতে চোখের পানি মুছে নাক টানতে টানতে হৃদি ভাঙা গলায় বলল। সুমি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমি আরো উদ্বিগ্ন হয়ে বলল। এমন কি সিদ্ধান্ত নিলি যার জন্য এভাবে কাঁদছিস? বল আমাকে, কি হয়েছে? গলাটা যেন কেউ চেপে ধরেছে। কথাগুলো মুখ দিয়ে বের করতেই হৃদির প্রচন্ড কষ্ট হচ্ছে। তবুও মিনমিনে স্বরে সে উচ্চারণ করলো। আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হৃদির কথা শেষ হতে না হতেই সুমির কণ্ঠস্বরে এক অদ্ভুত স্বস্তি আর উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিদি, এতদিনে জীবনের সেরা একটা সিদ্ধান্ত নিয়েছিস তুই একদম চিন্তা করিস না। আমি সাইমকে তোদের বাড়ির সামনে পাঠাচ্ছি, তুই দেরি না করে জলদি চলে আয়। হৃদির মন এখন এক বিশাল শূন্যতায় আচ্ছন্ন। সুমির কথার বিপরীতে কোনো প্রশ্ন করার শক্তি বা ইচ্ছে তার নেই। শুধু মনে হলো বান্ধবীদের সাথে থাকলে হয়তো এই বিষাক্ত দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা মুক্তি মিলবে। তাই ক্লান্ত কণ্ঠে শুধু সম্মতি জানালো। সায়েম যখন বাড়ির সামনে এসে ফোন দিল, হৃদি দ্রুত পোশাক বদলে আলগোছে ঘর থেকে বেরিয়ে এলো। যাওয়ার আগে একবার বাড়ির মানুষগুলোকে অন্তত জানিয়ে যেতে চেয়েছিল সে, কিন্তু কাউকে খুঁজে পেল না। আসলে সে মন দিয়ে খুঁজতেই চায়নি। মানুষের মন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন কোনো নিয়মের তোয়াক্কা আর থাকে না। বাইরের গেটে বাইক নিয়ে দাঁড়িয়েছিল সায়েম। হৃদিকে দেখেই সে ভ্রুকুচকে কিছুটা রাগী গলায় বলল। ওই বেয়াদব লোকটার জন্য তুই এখনো কাঁদছিস? হৃদি কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সায়েমের প্রশ্নের চেয়েও বেশি ভারী। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সে সায়েমের বাইকের পেছনে উঠে বসলো। হৃদির ফ্যাকাশে মুখ আর চোখের ভেজা ভাব দেখে সায়েম আর কোনো কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিতেই হৃদি ঝাপসা চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। ওদিকে হৃদি বাড়ি থেকে বেরিয়ে গেছে প্রায় ঘন্টাখানেক হলো। সন্ধ্যার ম্লান আলোয় আরিফা খান হৃদিকে রাতের খাবারের জন্য ডাকতে তার রুমে গেলেন, কিন্তু দরজা ঠেলে ভেতরে পা রাখতেই তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। বিছানা খালি, ঘর নিঝুম, হৃদি কোথাও নেই। বুকটা ধক করে উঠল তার। কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হলো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন তিনি, কিন্তু হৃদির কোনো চিহ্ন নেই। ভয়ের শীতল স্রোত যেন তার শির দ্বারা বেয়ে নেমে এলো। কি করবেন, কি ঘটে গেল কিছুই তার মাথায় কাজ করছে না। নিরুপায় হয়ে কাঁপা কাঁপা হাতে দ্রুত সাহাবীরকে ফোন লাগালেন তিনি। বেশ কয়েকবার রিং হওয়ার পর সাহাবীর কল রিসিভ করতেই আরিফা খান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়লেন। ছেলের কানে মায়ের সেই আর্তনাদ পৌঁছতেই সাহাবীরের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অস্থির গলায় সে চিৎকার করে উঠল। মামু, তুমি কাছো কেন? কি হয়েছে? সবাই ঠিক আছে তো? আমার পাখি কোথায়? ও কি ঠিক আছে? আরিফা খান কান্নায় ভেঙে পড়া গলায় বিলাপ করে উঠলেন। কিছুই ঠিক নেই রে বাপ। আমি রিদিকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। ও কোথায় গেল মেয়েটা? তুই একটু দেখ না বাবা, ওকে একটু খুঁজে আন। মায়ের কান্নায় সাহাবীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের অস্থিরতাকে কোনো মতে চেপে ধরে মায়ের কণ্ঠে একটু সাহস জোগানোর চেষ্টা করল সে। তার স্বরে তখন এক পাহাড় সম প্রতিজ্ঞা নিয়ে বলল। মামু, তুমি প্লিজ টেনশন করো না, কিচ্ছু হবে না ওর। আমার নিঃশ্বাস থাকতে আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেবো না। কথাগুলো বলেই সে ফোনটা রেখে দিল। মুহূর্তের মধ্যেই সাহাবীরের মাথায় খেলে গেল একটা চিন্তা। সে দ্রুত সুজনকে কল করলো। সবার আগে এটা নিশ্চিত করা জরুরি যে হৃদি চৌধুরী বাড়িতে গেছে কিনা। ওপাশ থেকে সুজন ফোন তুলতেই সাহাবীরের গম্ভীর ও উদ্বেগপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। সুজন ভাই, একটা সাহায্য দরকার। সাহাবীরের এমন বিধ্বস্ত কণ্ঠ শুনে সুজন নিজেও বিচলিত হয়ে পড়ল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে বীর? কোনো সমস্যা? এমন শোনা যাচ্ছে কেন তোকে?
সাহাবীর কিছুটা দ্বিধা আর সংকোচ নিয়ে বলল, আমার কাছে তো সৌহার্দ্য কিংবা চৌধুরী বাড়ির কারো নাম্বার নেই। রিদি বাড়িতে নেই, কোথায় গেছে বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না ভাই। ও কি ওদের ওখানে গেছে? একটু কি খোঁজ নিয়ে আমাকে জানানো যায়? হৃদির কথা শুনে সুজনের নিজের বুকের ভেতরটাও যেন দুশ্চিন্তায় ভারী হয়ে এলো। মেয়েটিকে সে নিজের ছোট বোনের মতোই স্নেহ করে। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বীর, তুই একদম প্যানিক করিস না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। শান্ত হ, আমি তোকে জানাচ্ছি। সুজন জানে হৃদি চৌধুরী বাড়িতে গেলে সৌহার্দ্য সেটা জানতে পারবে না, কারণ সৌহার্দ্য এখন তার ওটিতে ব্যস্ত থাকার কথা। সময় নষ্ট না করে সে দ্রুত আরবানকে ফোন দিল। ফোন রিসিভ করতেই সুজন কোনো ভূমিকা ছাড়াই অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, আরবান, রিদি কি চৌধুরী বাড়িতে আছে? ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরবান বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে এসেছে মাত্র 10 মিনিট আগে। তার জানার কথা নয় হৃদির বর্তমান অবস্থা, কিন্তু সুজনের কথা শুনে তার বুকটা ধক করে উঠল। সে বিস্ময় আর আতঙ্ক নিয়ে বলল, কি বলছো? রিদি বাড়িতে আসেনি তো? আমি তো এই তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হলাম। আরবানের কথা শুনে সুজনের কপালে চিন্তার ঘাম জমে উঠল। কণ্ঠস্বর আরো ভারী হয়ে গেল। বীর আমাকে ফোন করেছিল, ও খুব ভেঙে পড়েছে, রিদিকে নাকি পাওয়া যাচ্ছে না। সুজনের কথা শেষ হওয়ার আগেই ব্যাকগ্রাউন্ড থেকে সৌহার্দ্যের গম্ভীর এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। মাত্রই দীর্ঘ ওটি শেষ করে বেরিয়ে এসেছে সে। তার চোখে মুখে ক্লান্তি আর বিরক্তি। সে আরবানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? কি এমন হয়েছে যে তুই এভাবে চিৎকার করছিস? আরবান ভাইয়ার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, ব্রো, রিদিকে নাকি পাওয়া যাচ্ছে না, সে বাড়িতেই নেই। হৃদিকে পাওয়া যাচ্ছে না। এই বাক্যটা কানে আসতে সৌহার্দ্যের পৃথিবীর সময় যেন এক নিমেষে থমকে গেল। তার হাতের শক্ত মুঠো থেকে ফোনটা ঠাস করে মেঝেতে আছড়ে পড়ল। প্রায় 1 মিনিট সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার শরীরের প্রতিটি পেশি থরথর করে কাঁপছে, আর চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে এক অবর্ণনীয় আতঙ্ক। আরবান ভাইয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে ভয়ে কেঁপে উঠল। ব্রো, তুমি ঠিক আছো তো? তোমায় কেমন জানি লাগছে। কিন্তু সৌহার্দ্য যেন কোনো কিছু শুনতে পাচ্ছে না। তার মস্তিষ্ক তখন শুধুমাত্র হৃদিকে খুঁজে পাওয়ার উন্মাদের মতো এক নেশায় মগ্ন। কোনো কথা না বলে সে ঝড়ের বেগে হাসপাতালের করিডোর দিয়ে দৌড়তে শুরু করলো। ভাইকে এভাবে পাগলের মতো ছুটতে দেখে আরবান মেঝে থেকে সৌহার্দ্যের ফোনটা কুড়িয়ে নিয়ে ওর পিছু ছুটল। দৌড়তে দৌড়তে সৌহার্দ্য আরবানের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে দ্রুত ফারিসকে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই সৌহার্দ্যের বজ্রকণ্ঠ গগনবিদারী চিৎকারে ফেটে পড়ল। তোকে একটা নাম্বার পাঠিয়েছি, সেটা দ্রুত ট্রেস কর। যত ফোর্স, যত লোক লাগে লাগা, কিন্তু ওটাকে খুঁজে বের কর। কুইক, পুরো শহর তন্ন তন্ন করে ফেলবি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফারিস ওপাশ থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না কাকে খুঁজবে, কি হয়েছে। বিরক্ত হয়ে সে বলল, আরে ভাই শান্ত হ, কাকে খুঁজতে হবে সেটা তো বলবি। আর ওটা বলতে কাকে বোঝাচ্ছিস? সৌহার্দ্য রাগে গর্জে উঠল। ওই 1.5 ব্যাটারিটাকে খুঁজতে বলছি তোকে, কানে যাচ্ছে না? এত প্যাচাল পারছিস কেন? হারি আপ, আধা ঘন্টার মধ্যে ওর খবর আমার চাই। ফারিস এবার চরম বিরক্তিতে চেঁচিয়ে উঠল, আরে ভাই নামটা বলবি তো, কাকে খুঁজব? তীব্র রাগ আর উৎকণ্ঠার চাপে সৌহার্দ্য নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফারিসের প্রশ্নে তার চেতনা ফিরল। মুহূর্তের জন্য তার সেই বজ্র কণ্ঠ যেন ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে একটু সামলে নিয়ে স্বর নামিয়ে এক অদ্ভুত করুণ আর অসহায় আর্তনাদে সে বলল, আমার বউ, প্লিজ ফারিস, প্লিজ ফাইন্ড হার অ্যান্ড ব্রিং হার ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাই। সৌহার্দ্যের কণ্ঠে সেই মুহূর্তে যে আকুতি আর যন্ত্রণার সুর বেজে উঠল, তা শুনে ফারিস আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। তার কণ্ঠস্বরও গম্ভীর হয়ে এলো। ওকে,
তুই প্যানিক করিস না, আমি দেখছি। ফারিসের সাথে কল কাটার পর সৌহার্দের হাতের ফোনটা যেন জ্বলন্ত কয়লার মতো কাঁপছে। সে একে একে তার পরিচিত সব পুলিশ অফিসার থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত কাউকে বাদ রাখলো না। প্রতিটি কণ্ঠস্বরে শুধু একই আর্তনাদ, একই হাহাকার। যত দ্রুত সম্ভব রিদির খবর চাই। আমার রিদির গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। আরবান পাশে বসে বড় ভাইয়ের এই উন্মাদনা স্তব্ধ হয়ে দেখছিল। মানুষের জীবনে ভালোবাসার অনেক সংজ্ঞা আছে, কিন্তু সৌহার্দের এই মুহূর্তের রূপ দেখলে মনে হয় ভালোবাসা শব্দটা বড্ড তুচ্ছ। এ তো নিছক ভালোবাসা নয়, এ তো পাগলামি, এ তো উন্মাদের সেই তীব্র আসক্তি যেখানে নিজের অস্তিত্বের চেয়েও অন্যের অস্তিত্ব বড় হয়ে দেখা যায়। আরবান চাইলেও ভাইকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতা ঢাকা, আর তার মাঝেই সৌহার্দের মার্সিডিজ গাড়িটা বাতাসের বেগে শহরের অলিগলিতে ছুটে চলেছে। এভাবে টানা 4 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজছে সৌহার্দ্য। হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি পরিচিত জায়গা কোথাও বাদ রাখেনি। প্রতি 5 মিনিট অন্তর ফারিসকে ফোন করছে, পরিচিতদের খবর নিচ্ছে। একই প্রশ্ন, একই আকুতি। পাওয়া গেছে কি? উত্তর প্রতিবারই হতাশাজনক। হঠাৎ করে সৌহার্দ্য গাড়িটা রাস্তার একপাশে পার্ক করলো। তার হাতের আঙ্গুলগুলো স্টিয়ারিং হুইলের ওপর থরথর করে কাঁপছে, যেন সেগুলো আর ভার সইবার শক্তি পাচ্ছে না। শরীরটা নিস্তেজ হয়ে এলো, বুকটা ধরপড় করছে অশুভ সংকেতে। কপালে জমে থাকা ঘাম ঝরঝর করে গড়িয়ে পড়ছে। আরবান ভাইয়ের হাতের পালস চেক করে আঁতকে উঠল। তার ভাইয়ের অবস্থা যে আশঙ্কাজনক তা বুঝতে বাকি নেই। ভীত কণ্ঠে আরবান বলে উঠল, ভাইয়া তুমি একদম ঠিক নেই, তোমাকে এখনই হাসপাতালে যেতে হবে, না হলে। সৌহার্দ্য একটা রুগ্ন হাসি হাসল, যেন নিজের জীবনের চেয়ে রিদির গুরুত্বই বেশি। সে হাত তুলে আরবানকে থামিয়ে দিয়ে ভেঙে পড়া স্বরে বলল, হাতে সময় নেই আরবান, ওকে খুঁজে পেতেই হবে। তারপর ধীর গতিতে একটা ওষুধের নাম বলে যোগ করলো, তুই দ্রুত এটা নিয়ে আয়। কথাগুলো বলেই সে ক্লান্তিতে যন্ত্রণায় স্টিয়ারিং এর উপর মাথা ঠেকিয়ে দিল। ভাইয়ের এমন অসহায় আর বিধ্বস্ত রূপ দেখে আরবানের বুকটা ফেটে যাচ্ছে। সে দেরি না করে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ল ওষুধের খোঁজে। আরবান গাড়ি থেকে নামতেই সৌহার্দ্য একাকিত্বের অতল গহ্বরে তলিয়ে গেল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সে বিড়বিড় করতে লাগলো, যেন রিদি তার খুব কাছেই কোথাও দাঁড়িয়ে আছে। তার প্রতিটি শব্দে ছিল এক গভীর হাহাকার। প্লিজ মাই লাভ, কাম ব্যাক টু মি, আই ওন্ট হার্ট ইউ অ্যানিমোর। সে বুকের ভেতরটা চেপে ধরে অসহায়ের মতো বলল, বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্লিজ ফিরে আয়। কোথায় আছিস তুই? কেন পাচ্ছি না? প্লিজ কাম ব্যাক ইনটু মাই আর্মস। পার্টি অফিসের ভেতর গম্ভীর নিস্তব্ধতা। এক কোণে পায়ের ওপর পা তুলে পরম আরামে বসে আছে ফারিস। ঠোঁটের কোণে তার বাঁকা রহস্যময় এক মিটমিট হাসি। তার ঠিক বিপরীতেই সুজন বসে আছে, ভ্রু কুঁচকে, চোখে মুখে চরম বিরক্তি আর অস্থিরতা নিয়ে। ঘন্টা 2 আগেই সে রিদির খবর পেয়েছিল। এই 3 ঘন্টায় সুজন বহুবার সৌহার্দ্যকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু ফারিসের বাধার কারণে তা সম্ভব হয়নি। ফারিস সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে, যাতে সৌহার্দ্য ঘুণাক্ষরেও জানতে না পারে যে রিদি সুরক্ষিত আছে। সুজন আর ধৈর্য রাখতে পারল না। আগুনের মতো জ্বলন্ত দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে সে ঝাঁঝালো গলায় বলল, রিদিকে পাওয়া গেছে যেন তুই সোহার থেকে এভাবে পাগলের মতো ঘুরাচ্ছিস। ও জানার পর তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস? সাথে আমিও মরবো। ফারিস সুজনের কথার কোনো উত্তর দিল না। সে শুধু পায়ের ওপর পা তুলে পরম নিশ্চিন্তে মুচকি হেসে উঠে দাঁড়ালো। তারপর এক অদ্ভুত ছন্দে গেয়ে উঠল, আমি বউ মানি না, বউ মানি না রে ভাই। সৌহার্দ্য বউ হারিয়ে এখন কাঁদে বউ কোথায়। ফারিসের এই মশকরায় সুজনের বিরক্ত যেন চরমে পৌঁছলো। সে ফারিসের দিকে তাকাতেই তীব্র বিতৃষ্ণায় বিড়বিড় করে উঠল, পিপিলিকার পাকা গজায় মরিবার তলে। আরবান হন্তদন্ত হয়ে ওষুধ নিয়ে ফিরল, দ্রুত সৌহার্দ্যকে খাইয়ে দিল। ওষুধটা কাজ করতে শুরু করতেই সৌহার্দ্যের শরীর কিছুটা স্থির হলো। ঠান্ডা মাথায় ভাবতেই তার মাথায় খেটে গেল একটা নাম, সায়েম।
কেন এতক্ষণে এই বালটার কথা তার মনে পড়েনি? নিজের উপরে রাগ হলো তার। সৌহার্দ্য দ্রুত সাইমের নাম্বারে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে তীব্র মিউজিকের আওয়াজ ভেসে এলো। কিছুই শোনা যাচ্ছে না। সৌহার্দ্য রাগে ফেটে পড়ে গর্জে উঠে বলল, এই চার চোখ, বল আমার বউ কোথায়? সাইম একটু নিরিবিলি জায়গায় গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। স্যার এবার বলুন, একটা পার্টি চলছিল তো তাই কথা বুঝতে পারিনি। সৌহার্দ্যের রাগ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সে চিৎকার করে উঠে বলল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।